আসসালামু আলাইকুম এভরিওয়ান, এডুসিটির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ম্যাথমেটিক্স 3 এর আজকের চ্যাপ্টার 3তে, যেখানে আমরা শিখব সুষম বহুভুজের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া অফ আ রেগুলার পলিগন। পলি মানে হলো বহু, গণ মানে হলো ভুজ। পলিগন মানে বহুভুজ, এটার এরিয়া বা ক্ষেত্রফল নিয়ে আমরা আলোচনা করব। এবং সুষম মিন্স রেগুলার। তো সুষম মানে কি আপনারা সেটা অবশ্যই জানেন। তো তার আগে আমরা কিন্তু বহুভুজ নিয়ে আলোচনা করব এবং বহুভুজের সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব এবং এরপরে ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন টেকনিক দেখব এবং ষড়ভুজ অষ্টভুজের বিশেষ করে টেকনিকটা আমরা দেখব এবং তারপরে আমরা গাণিতিক সমস্যার সমাধানে যাব। আপনাদের পুরো যে প্রসেসটা, সেখানে আপনাদের 3টা সেগমেন্টে আপনাদের থাকে, আপনারা জানেন। প্রথমে থিওরিটিক্যাল পার্ট এবং তার সঙ্গে এক্সাম্পল, এরপরে থাকে ম্যাথমেটিক্যাল পার্ট এবং ফাইনালি আপনাদের ম্যাথমেটিক্যাল পার্টের আগে গাণিতিক একটা আপনার প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে একটা নোট থাকে এবং তারপরে আপনাদের থাকে একটা শর্ট সাজেশন। তো আমাদের সাথেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে তাহলে আমাদের দেখুন, প্রথমে আমরা বহুভুজ বা পলিগন নিয়ে আলোচনা করি। একদম বেসিক কনসেপ্ট। বহুভুজ মানে অনেকগুলো ভুজ, অর্থাৎ ত্রিভুজ এবং চতুর্ভুজের পরে পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ যেগুলো আছে। পঞ্চভুজ মানে 5টা বাহু, ষড়ভুজ মানে 6 বাহু, সপ্তভুজ মানে 7 বাহু, এগুলো অর্থাৎ 4টির অধিক সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যেগুলো, সেগুলোকেই আমাদের কিন্তু বহুভুজ বা পলিগন বলা হয়। এবং বাহুর সংখ্যা অনুসারে নামকরণ করা হয়, যেমন 5, 6 বা 7 হলে সেটা পঞ্চভুজ, ষড়ভুজ বা সপ্তভুজ বলা হয়। তো এখন তাহলে আমরা সুষম বহুভুজ কোনটাকে বলবো? সুষম বহুভুজ বলবো যে বহুভুজের সকল বাহু এবং কোণ পরস্পর সমান, তাদেরকে সুষম বহুভুজ বলে। অর্থাৎ আপনি পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ যেটাই বলেন, সবগুলো বাহু সবগুলো কোণ যদি সমান হয় তাহলে সেটা হবে কি আমাদের সুষম বহুভুজ। আর যদি সমান না হয় সেটা কিন্তু সুষম হবে না, সেটা হবে শুধু বহুভুজ। তো দেখুন, সুষম বহুভুজের কেন্দ্রবিন্দু বহুভুজটির অন্তর্লিখিত এবং পরিলিখিত বৃত্তের কেন্দ্র। অর্থাৎ এটা যদি একটা পঞ্চভুজ হয় সুষম, এই যে পঞ্চভুজ হয়, তাহলে এই যে কেন্দ্রবিন্দু, তো সেইটা হবে আমার এই বহুভুজটার অন্তর্লিখিত। অন্তর্লিখিত মানে এই বহুভুজের ভিতরে আমি যদি একটা বৃত্ত আঁকি, সেটার কেন্দ্র হবে এটা। আবার পরিবৃত্ত অর্থাৎ এই বহুভুজের বাহুগুলো টাচ করে একটা বৃত্ত আঁকলে সেই বৃত্তটা কেন্দ্র হবে হলো এটা। এবং কেন্দ্রবিন্দু হতে বাহুর উপর অঙ্কিত লম্ব বহুভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়। কেন্দ্রবিন্দু থেকে বাহুর উপর অঙ্কিত লম্ব, তো যে কোনো বাহুর উপর আমি যদি লম্ব আঁকি তাহলে সেটা কি হবে, বহুভুজটার সেটার অন্তর্বৃত্ত যেটা আছে, এই যে ভিতরকার বৃত্ত, সেটার ব্যাসার্ধের সমান হবে। তো এই হলো আমাদের সুষম বহুভুজের পার্ট। তো আপনারা এখানে দেখবেন যে আমরা কিন্তু কেন্দ্রবিন্দু এবং কৌণিক বিন্দু সংযোগ সরলরেখাটাই হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, কেন্দ্রবিন্দু এবং কৌণিক বিন্দুগুলো যেগুলো, সেগুলো সংযোগ সরলরেখা হলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে। তো এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ যেটা, সেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো সুষম বহুভুজের এরপরে আমরা দেখি যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা যদি n হয়, অর্থাৎ nটা হয়, তাহলে তার অন্তস্থ কোণের সমান হবে 2n-4 সমকোণ বা n-2 × 180 ডিগ্রি। অর্থাৎ মনে করেন যে যদি পঞ্চভুজের আপনার 5 কোণের সমষ্টি কত সেটা বের করতে বলে, তাহলে সেটা হবে কত, এই যে n-2, অর্থাৎ n এর ভ্যালু এখানে 5 থেকে 3 বার 2 বার দিলে 3, 180 সরলকোণ মানে 3 সরলকোণ, অর্থাৎ 3 × 180 ডিগ্রি, 3 সরলকোণ। অথবা 2n-4, অর্থাৎ 5 দুগুণে 10 থেকে 4 বার দিলে হলো 6 সমকোণ। আপনারা জানেন যে 1 সরলকোণ মানে 2 সমকোণ। তো আমাদের দেখে বুঝতেই পারতেছি যে আমাদের ম্যাথটা কিন্তু ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু দেখুন, ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা মিলে যায়। যেমন ত্রিভুজের ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করেন, ত্রিভুজের ক্ষেত্রে আমাদের n এর ভ্যালু হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে 180 ডিগ্রি থাকলো। এবং আপনারা জানেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা চতুর্ভুজের ক্ষেত্রে দেখুন, 4 - 2 মানে 2 × 180 ডিগ্রি মানে 360 ডিগ্রি। আপনারা জানেন যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ থেকে শুরু করে যে কোনো ভুজই হোক না কেন, সেটা কিন্তু আমাদের যে অন্তস্থ যে কোণগুলো, সেগুলো সমষ্টিটা কিন্তু আমরা এই সূত্রটারে ইউজ করতে পারবো। অন্তস্থ কোণগুলো যেমন এই ত্রিভুজ যদি হয়, তার এই যে 3টা কোণ আছে, এই 3টা সমষ্টি। আবার চতুর্ভুজ যদি হয়, অন্তস্থ মানে ভিতরকার যে কোণগুলো, এই কোণগুলো সমষ্টি। পঞ্চভুজ হলে 5টা, এই যে ভিতরকার যে, এই যে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে, সেই অনুসারে আমাদের কাজটা হবে। তো n বাহু বিশিষ্ট সুষম বাহুজের এখন প্রতিটি অন্তস্থ কোণের পরিমাপ কি হবে? একটু আগে তো আমরা সমষ্টি পেয়েছি, তো সমষ্টিকে আমাদের কি করতে হবে, জাস্ট ভাগ করে ফেললেই কিন্তু আমাদের হবে। দেখুন 2n-4 টা আমরা টোটাল সমষ্টি, সেটাকে আমরা n দ্বারা ভাগ করব। মানে টোটাল যেহেতু আবার দেখুন যে n-2 × 180 এটা হলো টোটাল সমষ্টি, তো সেটাকে আমরা n দ্বারা ভাগ করব। তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা কোণের ভ্যালু পেয়ে যাবো, যেহেতু প্রত্যেকটা কোণের মান সমান। এখানে সুষম যেহেতু, তো প্রত্যেকটা কোণের মান সমান হবে। তো দেখুন, বহিস্থ কোণের পরিমাণ হবে কত, 360 ডিগ্রি। বহুভুজের বহিষ্ঠ কোণ যেটা, সেটা হবে 360 ডিগ্রি। এবং বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ হবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই n। তো বহুভুজের এখন বহিস্থ কোণগুলো, বহিস্থ কোণ হলো এই যে বাইরের গুলো, যে মানে একটা বাহুকে বর্ধিত করলে তার যে কোণটা হবে সেইটা। ঠিক আছে, তো এখন টোটালটা হবে কত, 160। দেখুন ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা এখানে 120 করে হবে, আপনারা জানেন। তো 120 করে হলে 3 × 36, 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি হলো, এই যে দেখুন 360 ডিগ্রি। এবং প্রত্যেকটা হবে কি 360 ডিগ্রি বাই n, 360 বাই, এখানে যেহেতু ত্রিভুজ, তো 3 দ্বারা ভাগ করলাম, 3 দ্বারা ভাগ করলে কিন্তু 120 করে আসতেছে। তার মানে প্রত্যেকটা কোণ কিন্তু 120 ডিগ্রি করে হচ্ছে। তো
তো এর পরবর্তীতে আমরা দেখতেছি এন বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজের ক্ষেত্রফল কেমন করে নির্ণয় করতে হয়। তো আপনারা দেখবেন যে আমরা কিন্তু থিওরিটিক্যাল পার্টটাকে অনেক জোর দিই, থিওরিটিক্যাল পার্টটা নিয়ে কিন্তু অনেক আলোচনা করি। এইটা দেখবেন যে আপনি অন্যান্য আপনি বাজারে যেগুলো ক্লাস আছে সেগুলো কোথাও কিন্তু এতটা এফোর্ট আপনি পাবেন না থিওরিটিক্যাল পার্টগুলোতে, বিকজ আমরা বিশ্বাস করি যে থিওরিটাকে যদি আপনি ভালো করে বুঝেন, ম্যাথমেটিক্যাল আসল জিনিসটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনাকে যে কোনো ধরনের প্রশ্ন দিলেই আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন, আপনার বেসিকটা স্ট্রং হবে। আর যদি আপনি শুধুমাত্র ম্যাথমেটিক্স প্র্যাকটিস করে যান, যেটা আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে টেন্ডেন্সি থাকে যে আমি শুধুমাত্র ম্যাথগুলো দেখবো, এক্সারসাইজের ম্যাথ যেগুলো দেখবো, যে সাজেশন থাকবে সেটা আমি ফলো করবো, বাট আমি থিওরিটিক্যাল পার্ট আপনারা আমি ম্যাক্সিমামই জানি যে পড়াশোনা করেন না, প্রয়োজনীয় সূত্রগুলি হয়তো দেখেন, এর বাইরে কিন্তু আপনাদের তেমন একটা দেখেন না। ওইটা হলে আপনার কিন্তু বেসিক দুর্বল থাকবে, সেক্ষেত্রে আপনি নেক্সটে যায় আপনার যখন ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো আসবে সেখানকার ম্যাথগুলো করতে কিন্তু আপনাদের ঝামেলা হবে, বা আপনাদের যে কোনো ক্ষেত্রে আপনি জবের ক্ষেত্রে যান, যে কোনো ক্ষেত্রে গেলে আপনাদের কিন্তু প্রবলেমে পড়বেন। তো এই জন্য অবশ্যই থিওরিটিক্যাল পার্টটাকে ভালো করে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা ম্যাথমেটিক্সকে আরও সহজে বুঝতে পারবেন। ম্যাথমেটিক্সের যে আতঙ্কটা সেটা কিন্তু আপনাদের মধ্যে থেকে কমে যাবে। তো দেখুন এখন যেটা বলতেছিলাম যে এন বাহু বিশিষ্ট বহুভুজের এক বাহু দৈর্ঘ্য এবং অন্তর্বৃত্ত ব্যাসার্ধ যদি দেয়া থাকে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কেমন করে বের করব। তো আমরা ধরে নিলাম একটা বাহু এ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরলাম আর, তাহলে ও এ বি ত্রিভুজ যেটা আছে, আমরা এখানে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এটা আসলে এই যে এটা একটা বহুভুজের অংশ, তাই না, এখানে আরো আছে, তাই না, এরকম একটা ষড়ভুজ তো আর কি, 1 2 3 4 5 না অষ্টভুজ যেটা হতো আর কি সেটার। তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা পাই সেখান থেকে কিন্তু আমরা পুরোটাই বের করে ফেলতে পারবো। তো ত্রিভুজ ও এ বি যেটা, এটার ক্ষেত্রফল হবে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো ভূমি হলো এবি, উচ্চতা হলো ওসি, তারপরে দেখুন এবি এবং ওসি কে আমরা এ আর দ্বারা রিপ্রেজেন্ট করে ফেলছি অলরেডি। তো এখন তাহলে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ হবে বলুন তো, যে কয়টা আপনার বাহু আছে সেই কয়টা ত্রিভুজ হবে, প্রত্যেকটা বাহুতে একটা করে ত্রিভুজ হবে। এখানে আবার এখানে একটা ত্রিভুজ হচ্ছে এরকম, এই যে কোথায় এরকম এরকম প্রত্যেকটাতে কিন্তু আমাদের ত্রিভুজ আমরা রাখতে পারবো। তার মানে এন ইন্টু হাফ এ আর যেটা আসবে, তো তাহলে আমরা পাচ্ছি হলো হাফ এন এ আর বর্গ একক। তো এখন যদি আমরা আরো একটু দেখি তাহলে বহুভুজের, এখন দেখুন বহুভুজের বাহু এবং পরিবৃত্তে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব। তো দেখুন আমরা বহুভুজের বাহু এখানে দেওয়া আছে এ, মানে প্রত্যেকটা বাহু এখানে এ করে আর কি। এরপরে পরিবৃত্তের ব্যাসার্ধ যেটা, পরিবৃত্তের ব্যাসার্ধ হলো বড় হাতের আর দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হলো ছোট হাতের আর দ্বারা রিপ্রেজেন্ট করলাম, অর্থাৎ এই হলো অন্তর্বৃত্ত এবং এই হলো আপনার পরিবৃত্ত। তো এখন দেখুন যে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি পিথাগোরাস, তাহলে আমরা কিন্তু ও জি স্কোয়ার সমান ওবি স্কোয়ার মাইনাস এই যে ও জি স্কোয়ার সমান হলো ও বি স্কোয়ার, ও বি এখানে বিটা মনে হয় দেয় নেই, আচ্ছা বিটা এখানে মনে করেন যে এখানে কোথাও আছে বি, মনে করেন এখানে বি আছে, মনে করেন বি মাইনাস বি জি স্কোয়ার, তাহলে সেখান থেকে কিন্তু আমরা ও বি বি জি সবগুলোর ভ্যালু কিন্তু আমরা অলরেডি ধরে নিচ্ছি। তো এগুলো জাস্ট আমরা ভিতরে ক্যালকুলেশন করবো, করার পরে আমরা পাচ্ছি আর, অর্থাৎ বহুভুজের ক্ষেত্রফল হবে হলো হাফ এন এ আর। এই যে ফর্মুলাগুলো বের হচ্ছে, ফর্মুলাগুলো একটু মনে রাখবেন, ফর্মুলাগুলো দিয়ে কিন্তু আমাদের ম্যাথগুলো হবে এবং ভেরি ইজি। দেখুন এন এ আর, যেটা আরটাকে আমরা কিন্তু এটা হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধের কাজ, যদি এখন অন্তর্বৃত্তের ব্যাসার্ধ না দেওয়া থাকে পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখুন এই ছোট হাতের আরটাকে যদি পিথাগোরাসের অ্যাপ্লাই করে কিন্তু আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। তো দেখুন সূত্রগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন, বিকজ এই চ্যাপ্টারটা ভেরি ইজি, জাস্ট আপনাকে সূত্রগুলো মনে রাখতে হবে। ইনফ্যাক্ট ম্যাথমেটিক্স 3 এর প্রথম দিককার যে চ্যাপ্টারগুলো রয়েছে, জ্যামিতির যে চ্যাপ্টারগুলো, ওগুলো সবগুলোই ইজি। আপনি যদি জাস্ট সূত্রগুলো গ্রাফ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার ম্যাথগুলো করতে খুবই ইজি হবে, আর কোনো সমস্যা হবে না, এবং পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে খুব ইজিলি আপনি আনসার করতে পারবেন। তুলনামূলক আপনার পরবর্তীতে কিন্তু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের চ্যাপ্টার রয়েছে, ওগুলো কিন্তু একটু তুলনামূলক আপনাকে এফোর্ট দিতে হবে এই চ্যাপ্টারগুলোর তুলনায়। তো এই চ্যাপ্টারগুলো আপনি ভালো মতো পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ওগুলোতে আপনি একটু তুলনামূলক আপনি একটু কষ্টটা আপনার কম হবে যদি আপনি এই চ্যাপ্টারগুলো ভালো থাকে আপনার পড়াটা। তো এই জন্য খেয়াল করবেন। পরবর্তীতে সুষম ষড়ভুজের পরবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে, সুষম ষড়ভুজ এখন বলছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখুন 3√3/2 a স্কোয়ার বা 3√3/2 আর স্কোয়ার, যেখানে এ এবং আর দুইটাই সমান হচ্ছে, ঠিক আছে। তো এখন তাহলে সুষম ষড়ভুজ এবং অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা অলরেডি কিন্তু একটা দেখে ফেলছি, এরকম আরও কিছু আমরা দেখব। তো সুষম ষড়ভুজ এবং অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখুন কেন্দ্রবিন্দু ও এখানে দেওয়া আছে এবং বাহু এ বি সমান এ, মানে প্রত্যেকটা বাহু অ্যাকচুয়ালি এ, তো আমি একটা বাহু ধরলাম এ। যদি তাই হয় ও এ বি একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটাই অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজ। তার মানে আমরা এখন জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রথম চ্যাপ্টারে আপনারা দেখবেন যে √3/4 a স্কোয়ার। তো তাহলে এখানে যেহেতু ষড়ভুজ, তার মানে 6 দ্বারা গুণ করতে হবে, কারণ 6টা ত্রিভুজ এখানে আছে। তো 6 দ্বারা গুণ করলাম, করে আমরা যে কাটাকাটি করে এখানে থাকলো 2 2 গুণে 4 3 2 গুণে 6, 3√3/2 a স্কোয়ার বর্গ একক আমাদের ষড়ভুজের ক্ষেত্রফল আমরা হচ্ছে। তো এটাকে আমাদের যখন যদি আমরা একটু আসতেছে 2 পয়েন্ট, এই যে এই ভিতরকার যেটা 3√3/2, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি পাচ্ছি আমরা 2.6
x0a² বর্গ একক। তার মানে আমরা কিন্তু যে এই সূত্রটা এইভাবেও আপনারা মনে রাখতে পারেন, জাস্ট পয়েন্ট দিয়ে যদি আপনারা ক্যালকুলেশন করতে চান সেই জন্য। তো এরপরে আমরা দেখি অষ্টভুজের ক্ষেত্রফল এখন কেমন করে নির্ণয় করব। দেখুন বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরলাম, অন্তবৃত্তের ব্যাসার্ধ আর ধরলাম। এই যে এখানে অন্তবৃত্তের ব্যাসার্ধ তার মানে এরকম হবে, মনে করেন যে এরকম কিছু একটা হবে, তারপরে এইভাবে বৃত্তটা যাবে আর কি। তো সেটা আর ধরলাম। তারপরে আমরা এখানে ত্রিভুজ, আমরা এই যে ত্রিভুজটা আমরা খেয়াল করলাম bm² যোগ cm²। আচ্ছা এই যে এখানে আর কি এই যে এম দেখতেছি, এ বি দেখতেছি, তার মানে bm² যোগ cm² এরকম আর কি হচ্ছে। এখানে এমটা সম্ভবত একটু অন্য জায়গায় চলে গেছে, তা যাই হোক এটা ঠিক করে নেবেন আপনারা। তো তারপরে এখানে দেখা যাচ্ছে bm এবং cm দুটোই কিন্তু সমান হয়। তারপরে আমরা bm² সমান bm সমান তাহলে কি হচ্ছে a/√2, কারণ কাটাকাটি যাচ্ছে, স্কোয়ারটা উঠে যাচ্ছে, উঠে যাওয়ার পরে এখন r সমান হলো OL সমান ON প্লাস NL। এখানে OL মানে হলো ON প্লাস NL, এখানে চিত্র থেকে দেখতেই পাচ্ছেন। তো এগুলো আর কি খুব একটা এফোর্ট এগুলোতে দেওয়া লাগবে না, কারণ এগুলো থেকে আপনাদের সূত্র প্রমাণ টাইপের ম্যাথ আপনাদের আসে না। আপনাদের এই জন্য যা সূত্রগুলো আমাদের দেখানো হচ্ছে এই জন্যই যেন আপনারা ডাইরেক্ট একটা সূত্র আপনাকে যদি আমি ধরে যেয়ে বলি যে নেন এই সূত্রটা মুখস্থ করেন, এই সূত্রতে যে অঙ্ক করা শুরু করেন, তা আপনাদের মনে চলে আসতেই পারে যে এই সূত্রটা যে আসলো, কেন আসলো, কিভাবে আসলো। যেমন আপনারা ফিজিক্সের কথা চিন্তা করেন, আপনি কিন্তু মহাকর্ষ সূত্রটা ডাইরেক্ট এই যে কি আছে, হাফ জি ইন্টু d1 d2 বাই, না হাফ না তো, জি d1 d2 বাই r²। এই সূত্রটা আপনাকে দিয়ে, এটা হলো এফ এর সূত্র, আপনারা জানেন তাই না। তো এখন যদি আমি ডাইরেক্ট এই সূত্রটা দিয়ে আপনাকে বলি যে নেন মুখস্থ করেন, মুখস্থ করে এটা অঙ্ক করেন, সেটা করাচ্ছে আমি যদি আপনাকে দেখুন যদি বলি যে এফ এর সূত্রটা কিভাবে এভাবে আসলো, কারণ মহাকর্ষ বলের সূত্র হলো যে দুইটা বা প্রত্যেকটা মহাবিশ্বের যে কোনো বিশ্বের যে কণাগুলো আছে, প্রত্যেকটা কণার মধ্যে আকর্ষণ কি হয় তাদের, এটা একটু ভুল হয়েছে না, এটা হলো d1 d2 না, এটা হবে হলো m1 m2 বাই d², তাই না। তো দুইটা ভর যেটা, সেটার গুণফল ডিভাইডেড বাই হলো আপনার যে তাদের মধ্যকার দূরত্ব, সেটার স্কোয়ার, এইভাবে আর কি। তো তার মানে আপনি যদি আগের প্রেক্ষাপটটা একটু জানেন, তার আগে যদি আপনি আরেকটু জানেন যে নিউটনের মাথায় একটা আপেল পড়ছিল, তারপরে মাথায় পড়ছে না সামনে পড়ছে, এটা নিয়ে একটু কনফিউশন আছে অনেকের। আবার সেই আপেল গাছটা কিন্তু এখনো নাকি আছে, আপেল গাছটা অরিজিনাল আপেল গাছটা নাই, বাট ওই আপেল গাছ থেকে যে আপেল হয়েছে, সেই আপেলের বীজ থেকে গাছ কিন্তু নিয়ে বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে, সেই গাছগুলো কিন্তু এখনো রয়েছে। তো এইভাবে আপনি যদি ইন্টারেস্টিং ব্যাপারটা একটু পড়ে রাখেন, তারপরে এইটার এখানে যে এম দ্বারা ডি দ্বারা কি বোঝানো হয়েছে বা জি দ্বারা কি বোঝানো হয়েছে, এগুলো যদি একটু আলোচনা করে আসেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে পড়াটা মনে রাখার সুবিধা হবে এবং সূত্রটা মনে রাখার সুবিধা হবে। তো আমাদের মোটামুটি সোল পারপোজ এটাই, যে এই জন্যই কিন্তু আপনাদের এই যে পার্টটুকু, থিওরিটিক্যাল পার্টটুকু এখানে একটু মানে জোর দেওয়া হচ্ছে। এবং তারপরে দেখুন আমি মাঝে মাঝে কিন্তু ডিটেলস আলোচনা এখানে আছে। তো এরপরেও কোনো জায়গায় হয়তো একটু ডিটেলসটা একটু কম বেশি হতে পারে, বাট তারপরেও আপনাদের যদি মনে হয় এই পার্টটা আমরা একটু ভালো করে বোঝা দরকার, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের নক করবেন। আমরা কিন্তু 24/7 আপনাদের জন্য অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আপনারা কোশ্চেন অ্যান্সার সেকশন রয়েছে, হোয়াটসঅ্যাপ আছে, আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখন দেখুন তাহলে এই যে সূত্রগুলো আপনারা এখানে দেখে বুঝতেই পারতেছেন। তো সুষম অষ্টভুজ যেহেতু হবে, এই জন্য 8 দ্বারা গুণ করা হচ্ছে, এন মানে 8, এ তো এ লিখলাম, আর মানে হলো a/2 ইন্টু r/√2। তো এই যে ভ্যালুগুলো এখানে যদি বসান, তাহলে দেখুন ফাইনালি আমরা পাচ্ছি 4.83 a² আমাদের বর্গ একক। তার মানে এই যে জাস্ট সূত্রগুলো একটু দেখে রাখবেন, এই সূত্রগুলো দিয়ে কিন্তু আপনারা সামনে যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করতে হবে। আমি বলতেছিলাম আর কি, যেটা পরিবৃত্তের ব্যাসার্ধ আর যেটা আছে সেটাকে যদি আমরা ওয়ে ধরি, তো এখানে আর কি চিত্রটা সম্ভবত একটু সমস্যা আছে। তো যাই হোক, আপনারা এটা বইয়ের মধ্যেও কিন্তু এগুলো জিনিসগুলো পাবেন, তো সেখান থেকে একটু দেখে নেবেন যে সেটা হলো OA² সমান OL² প্লাস AL² হচ্ছে, এই যে OL² যোগ AL², তার মানে এটা হলো আমাদের OA²। তারপরে সেখানে আমরা কিন্তু পাচ্ছি যে ভ্যালুগুলো আমরা বসাই দিলাম, বসানোর পরে আমরা পাচ্ছি যে এই যে দেখুন এখানে স্কোয়ার করলাম, এটাও স্কোয়ার করলাম, করার পরে এটা যোগ করলে ফাইনালি কিন্তু আপনারা পাচ্ছেন 1.31 a প্রায়। এটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ, আবার অন্তবৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে কিন্তু ছোট হাতের আর যেটা, সেটা দেখুন অন্তবৃত্তের ব্যাসার্ধ হয় ছোট, এর জন্য ছোট হাতের আর, পরিবৃত্তের ব্যাসার্ধ হয় বড়, এর জন্য বড় হাতের আর। তো এইটার ক্ষেত্রে দেখুন a/2 ইন্টু 1/√2 আসলো। এখন তাহলে এই যেগুলো দেখলাম, এগুলোর উপর একটা ম্যাথ আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আচ্ছা এখান থেকে এইভাবে ম্যাথ আসে। এবং আমি যেগুলো বলতেছি যে সূত্রগুলো যে আপনাদের জানতে হবে, সেটা আপনারা বুঝতে পারবেন কিভাবে। তো দেখুন প্রশ্নটা হলো একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক্সাম্পলের মধ্যে, সুষম অষ্টভুজের ক্ষেত্রফল আসে 80 বর্গমিটার, সুষম অষ্টভুজের ক্ষেত্রফল এর সমান বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই যে ক্ষেত্রফল আছে সুষম অষ্টভুজের, এটার আপনার এক বাহুর দৈর্ঘ্য আপনি বের করবেন। তো এখানে টোটাল বাহু আছে 8টা, তো বাট আমাদের এখানে ষড়ভুজ মানে 6টা বাহু হলো একটা যেটা আছে, সেটার ক্ষেত্রফল বের করতে হবে। অবভিয়াসলি এটা কিন্তু আপনার ক্ষেত্রফলের সাইজটা কমে যাবে, বিকজ বাহু কমে গেছে, ক্ষেত্রফলও কমে যাবে। তো যাই হোক, আমাদের ফার্স্টে তাহলে এখানকার বাহু যেটা আছে সেটা বের করতে হবে, বাহুর দৈর্ঘ্যটা কত। তো তার জন্য আমাদের দেখুন বাহুর দৈর্ঘ্য আমরা a মিটার ধরে নিলাম, ধরে নেওয়ার পরে আমরা ক্ষেত্রফলের সূত্রটা একটু আগে দেখে আসছি একদম লাস্টে, যে 2 ইন্টু 1 প্লাস √2
2 ইন্টু এ স্কোয়ার বর্গমিটার, এটা হলো অষ্টভুজের ক্ষেত্রে। তো এইটা সমান হলো এখানে 80 বর্গমিটার দেওয়া আছে। তো এখানে জাস্ট আমি যদি ক্যালকুলেশন করি, ভিতরে আপনারা এটা ক্যালকুলেটর ইউজ করবেন, তাহলে কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন এ ইকুয়াল 4.07। এখন তাহলে ষড়ভুজের ক্ষেত্রফল ইউজ করি। ষড়ভুজের ক্ষেত্রফলের জন্য দেখুন বাহুটাকে আমরা এক্স হিসেবে ধরলাম, এক্স ইকুয়াল এ, কারণ বাহুটা আমাদের সেম হবে, কারণ এখানে বলছে যে সমান বাহু। তাহলে এখন সুষম ষড়ভুজের ক্ষেত্রে সূত্রফলটাও একটু আগে আপনারা দেখছেন 3√3/2 এক্স স্কোয়ার। তো এখন এই এক্স এর ভ্যালুটা এই যে দেখুন 4.07 জাস্ট বসালেন, বসানোর পরে দেখুন 43.04, যেটা আমি বলতেছিলাম যে বাহু সংখ্যা যেহেতু কম ক্ষেত্রফল ছোট হয়ে যাবে। দেখুন 80 থেকে হয়ে গেছে হলো 43। তো আপনাদের জন্য আমি এটা মুছে দিলাম। আপনারা যদি এখন নোট করতে থাকেন, আমি সবসময় বলি যে খাতা কলম নিয়ে বসবেন, তো খাতা কলম নিয়ে বসবেন এবং নোট করে ফেলেন জিনিসটা, এবং পজ করে ফেলে নোট করে ফেলেন। আমাদের যেহেতু এটা রেকর্ডেড ভিডিও, তো আমার এখানে পজ করে বসে থাকার কোনো প্রয়োজন হচ্ছে না, আমি তাহলে সামনে অগ্রসর হচ্ছি, আপনারা পজ করে ফেলবেন। তো দেখুন পরবর্তীতে ষড়ভুজ গেল, অষ্টভুজ গেল, এখন দ্বাদশ ভুজে চলে গেলাম আমরা একদম ডিরেক্ট। তো দ্বাদশ ভুজের ক্ষেত্রে কী হবে বলুন তো, অন্তলিখিত সুষম ষড়ভুজ এবং দ্বাদশ ভুজের বাহুদ্বয় বিডি এবং এবি, এখানে আমরা লিখলাম বিডি এবি আমরা এখানে ধরলাম। ধরার পরে আমরা দেখুন ও এই যে এখানে আর একক ও এ ও বি সবগুলো কিন্তু এখানে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হলো সবগুলোকে, যেহেতু এখানে সেম এবং যেহেতু এটা বৃত্তের ব্যাসার্ধ এই জন্য। তো এখানে এ বি সমান এ আমরা ধরে নিলাম, এ বি সমান যেটা সেটা এ ধরলাম। তারপরে আমরা বি সমান হাফ বিডি, বিই যেটা আছে সেটা সমান হলো হাফ বিডি হবে, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এই যে বিডির অর্ধেক হলো বিই, তোর মানে আমাদের সেখান থেকে আমরা হাফ ও বি বা হাফ আরও বলতে পারি। তো এখন তাহলে এই সমান হচ্ছে ও এ মাইনাস ওই, এখানে আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে এ ই সমান হচ্ছে আপনার ও এ মাইনাস ও ই, তাই না? ও এ এই যে ও এ মাইনাস ওই হচ্ছে, তারপরে সেখানে আপনার এখন ভ্যালুগুলো আমরা বসাই দিলাম। বসানোর পরে এই যে এ বি স্কোয়ার সমান এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, এই যে দেখুন এ বি স্কোয়ার সমান এ স্কোয়ার যোগ বি স্কোয়ার আমরা পাচ্ছি। তো এই স্কোয়ার, আচ্ছা যাই হোক, এখানে এই যোগ বি একটু কাহিনী আছে আর কি, একটু ঠিক করে ফেলবেন। ইটা এখানে অন্য কোথাও হবে, এখানে কোথাও হবে হয়তো, এরকম হবে আর কি জিনিসটা। তো যাই হোক, তারপরে আমরা ভ্যালুগুলো এখানে বসাই দিলাম। বসানোর পরে আপনারা দেখবেন যে সেখান থেকে এ স্কোয়ার আর স্কোয়ার সবগুলো আমরা জাস্ট একটু চেঞ্জ করে ফেলে এ স্কোয়ারের ভ্যালু পাচ্ছি, আর স্কোয়ারের ভ্যালু পাচ্ছি, তাই না? তো এখন তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল আমাদের মূলত দরকার কি এই জিনিসটা, যে সুষম বহুভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এন ইন্টু এ ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার, এইটা। এবং দ্বাদশ ভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে, এন এর জায়গায় 12 চলে আসবে, তো 12 বসালাম, এবং বাকিগুলো যা আছে তা কিন্তু সেমই থাকলো, যেখানে আবার আর এর ভ্যালুটা আবার 2 প্লাস √3 হয়ে যাচ্ছে। তো এইটা হলে তারপরে আমরা ভিতরে যদি একটু সিম্পলিফাই করি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি 3 ইন্টু 2 প্লাস √3 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। এবং এখান থেকে আমরা আরো একটা অনুসিদ্ধান্ত পাচ্ছি যে পরিবিশ্বাধ্য যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হবে 3 আর স্কোয়ার, যেহেতু আর স্কোয়ার সমান 2 রুট প্লাস √3 এ স্কোয়ার, অর্থাৎ আর ইকুয়াল টু √2 প্লাস √3 এ, যেখানে এ হলো বাহু। তাহলে এইভাবে আপনারা কিন্তু খুব ইজিলি সুষম দ্বাদশ ভুজের ক্ষেত্রফলটাও বের করে ফেলতে পারবেন। তো এখন দেখুন, যদি সুষম বহুভুজের বাহু এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন। তো এখানে বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ সব ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা আর সমান হলো ও জি সমান বিজি কট বিওজি, জাস্ট এই যে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে এখানে করা হচ্ছে। তো এরপরে দেখুন বিজি যেটা, সেটা হলো আমাদের a বাই 2 এর অর্ধেক আর কি, যেটা বোঝাই যাচ্ছে আর কি। তো কট 180/n, তারপরে আমি জাস্ট দেখুন ক্যালকুলেশন করা হলো এ বি সমান 2bg। তো 2bg মানে হলো 2 ইন্টু ওজি ইন্টু tan বিওজি। তারপরে দেখুন ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা আমাদের যা দরকার যেটা সেটা এইটা। তো এইটা হলো সুষম বহুভুজের ক্ষেত্রফল হাফ এন এ আর সমান হাফ এন এ ইন্টু আর এর জায়গায় আমি দেখুন এই যে ভ্যালুটা আমরা পাইছি সেটা এই যে দেখুন এটা বসাই দিলাম। বসানোর পরে আমরা ফাইনালি পাচ্ছি 1/4 এন এ স্কোয়ার কট 180 ডিগ্রি বাই এন বর্গ একক। এটা আপনারা কখন ইউজ করবেন বলুন তো, এটা ইউজ করবেন যখন আপনার বাহু দেয়া থাকবে সেই ক্ষেত্রে, এবং যখন আপনার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন আপনারা কিন্তু এই পরবর্তী নিচের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। যদি একটু বড় সূত্র, এগুলো থেকে আসলে সম্ভাবনা তেমন একটা থাকে না এগুলো থেকে ম্যাথ আসার। তারপর দেখুন পরবর্তীতে পরিবৃত্তের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখুন ও এ বি এন ইন্টু ও এ বি, তো ও এ বি মানে ও এ ও বি সাইন এ ও বি, তারপরে ও এ এবং ও বি দুটোই কিন্তু আর, তার মানে এন আর স্কোয়ার সাইন 360 ডিগ্রি বাই এন একক, এটা দিয়ে আপনারা করে ফেলতে পারবেন। এবং সুষম অষ্টভুজের ক্ষেত্রফল তার মানে কি 2√2 আর স্কোয়ার। তো এই যে এখানে যে সূত্রগুলো দেখতেছেন, আপনার প্রয়োজনীয় যে সূত্রগুলিগুলো আছে ওখানে আপনারা একদম ডিটেলসে মোটামুটি পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি আপনার কোনগুলো বেশি ইম্পর্টেন্স দেওয়া লাগবে এবং কোনগুলো থেকে ম্যাথ আসার সম্ভাবনাটা বেশি। তো ওগুলো একটু পরে আপনারা দেখতে পারবেন। এখন জাস্ট থিওরিটিক্যাল আলোচনাটা শেষ করে নিই, তারপরে আপনাদের দেখাবো ওগুলো। তো এখন দেখুন এন বাহু বিশিষ্ট সুষম বাহুভুজের বাহুর দৈর্ঘ্য এবং অন্তস্থ কোণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে হবে কি,
এই যে এই সূত্রটা আমাদের দেখুন বারবার আসতেছে এটা। তো এই ক্ষেত্রে আর সমান হবে a/2 × tan α/2, যেখানে a আলফা হলো অন্তস্থ কোণ এবং a বাহুর দৈর্ঘ্য। তো এখানে জাস্ট ভ্যালুগুলো বসানো হয়েছে, আর এর ভ্যালুটা আর কি বসানো হয়েছে। বসানোর পরে যাওয়ার পরে এখানে একটু জাস্ট গুণ ভাগ, এই যে দেখুন 2 × 4 করা যায়, তারপরে এগুলো ক্যালকুলেশন করার পরে যেটা আসলো সেটাই কিন্তু আমাদের যে সূত্রটা সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো এখন আপনারা দেখুন পরবর্তী ম্যাথটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কী ধরনের ম্যাথ আসে অ্যাকচুয়ালি। তো দেখুন একটি ঘরের সামনের ভাগের বিস্তার আসে 16 মিটার। তো ঘরটির সামনে সুষম ষড়ভুজের সন্নিহিত 3 বাহুর আকারে বর্ধিত করে একটি বারান্দা তৈরি করা হলে এর ক্ষেত্রফল কত? তো দেখুন এই যে 3 বাহুর আকারে আমরা বর্ধিত করলাম, একটা বারান্দা আঁকলাম, তাহলে সেক্ষেত্রে এটার ক্ষেত্রফল কী হবে? সম্মুখ বিভাগের বিস্তার হলো আমাদের দেখতেছি আমরা এবি, যেটা সেটা 16 মিটার দেওয়া আছে। তো এবি বাহুর মধ্যবিন্দু ই আমরা পাচ্ছি, এবং তাহলে সেক্ষেত্রে কিন্তু বিইসি যেটা এটা একটা সমবাহু ত্রিভুজ আমরা পাচ্ছি। তো যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে বিসি সমান কী হবে? বিসি সমান হবে হলো বিই, বিসি এবং বিই সমান, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ এবং সেটা কিন্তু আমাদের এবির অর্ধেক, তার মানে হাফ এবি। তো হাফ এবি যেহেতু পুরোটা 16 ছিল, তার মানে আমাদের এবিটা কি, এবি যেহেতু 16 ছিল তাহলে বিই হবে কি 16-র অর্ধেক অর্থাৎ 8। তো এখন এই যে বারান্দার যে ক্ষেত্রফল সেটা হবে কি পুরো যে সুষম ষড়ভুজটা আছে সেটার অর্ধেক। লাইনটা একটু ভালো করে মনে রাখবেন, বিকজ এই ধরনের প্রশ্নে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো পুরো সুষম ষড়ভুজ যেটা আছে তার ক্ষেত্রফল যেটা সেটার অর্ধেক হবে কি আমার বারান্দার ক্ষেত্রফল। তো তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখানে বাহুর দৈর্ঘ্য আমরা এখানে পেয়ে গেছি, এবং টোটাল সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আমরা জানি 3√3/2a²। সেটাকে যেহেতু অর্ধেক তার মানে হাফ দিয়ে গুণ করছি বা 2 দ্বারা ভাগ, একই কথা। করার পরে দেখুন আপনি কিন্তু অ্যান্সার চলে আসলো, যেখানে এর ভ্যালু কিন্তু 8 মিটার দেওয়া আছে। তো আপনারা কিন্তু অ্যান্সার চলে আসলো সাথে সাথে, এবং ম্যাথ কিন্তু একটু মানে একটু চিন্তা ভাবনা করলেই কিন্তু ম্যাথটা করে ফেলা যায় খুব ইজিলি। জাস্ট আপনাকে সূত্রটা একটু মনে রাখতে হবে এবং কী লাইন লিখতে হবে সেটা একটু মনে রাখতে হবে, পিকচারটা আঁকা একটু জানতে হবে, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এখন আপনাদের জন্য আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে আসবো। এখন তাহলে আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে আসতেছি। গাণিতিক সমস্যার সমাধান 3টা পার্টে হবে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক, এই 3টা সেগমেন্টে। এবং ফাইনালি আপনাদের জন্য একটা সাজেশন থাকবে এই চ্যাপ্টার থেকে কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটা, যেটা আপনাদের শুধুমাত্র এখন না, আপনাদের পরীক্ষার আগেও কাজে লাগবে, ইভেন পরীক্ষার একদম সেমিস্টারের শুরুতেও আপনাদের কাজে লাগবে। তো চলুন, এবং তার আগে আমরা প্রথমে প্রয়োজনীয় সূত্রাবলীগুলো দেখে নিই। এই অধ্যায়ে যেটা আমি বলতেছিলাম যে এই অধ্যায়ে অ্যাকচুয়ালি করার জন্য আপনার কোন কোন সূত্র লাগবে সেগুলো। তো দেখুন বহুভুজের অন্তস্থকোণের সমষ্টি, প্রতিটি অন্তস্থকোণের পরিমাণ, বহিস্থকোণের সমষ্টি, বহিস্থ প্রতিটি কোণের পরিমাণ, সুষম বহুভুজের ক্ষেত্রফল, এইসব আর কি এখানে কাজে লাগবে। সুষম বহুভুজের ক্ষেত্রফল, তারপরে আবার দেখুন এখানে বিভিন্নভাবে যখন আপনার বাহু দৈর্ঘ্য বা পরিবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ এক একটা থাকলে কীভাবে আপনার চেঞ্জ হচ্ছে সূত্রগুলো, সেগুলো এখানে দেখে নিলেন। দেখুন অনেকগুলো সূত্র এখানে আছে, সবগুলো সূত্র হয়তো এখানে কাজে নাও লাগতে পারে। তো জাস্ট আপনি দেখে নিলেন এবং খাতায় নোট করে ফেললেন, পরবর্তীতে আপনার দেখবেন যে এগুলো কাজে লাগবে। তো যাই হোক, আমরা তাহলে ম্যাথমেটিক্সে চলে আসি। প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সুষম ষড়ভুজের একটি অন্তস্থকোণের পরিমাণ কত? একটি অন্তস্থকোণের পরিমাণ হবে 2n - 4/6 × 90 ডিগ্রি। যা যেখানে আমরা n এর জায়গায় আমরা এখানে 6 বসাবো যেহেতু ষড়ভুজ। তো এরপরে দেখুন 6 × 12 থেকে 4 বার দিলে 8/6 × 90 ডিগ্রি, অর্থাৎ এখানে আসলো 15, 8 15 120 ডিগ্রি। n বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ NAR, যেটা আমি বারবার থিওরিটিক্যাল পার্টের মধ্যে দেখাচ্ছিলাম। সুষম ষড়ভুজের অন্তস্থকোণের সমষ্টি কত? 2n - 4 সমকোণ। তো n এর জায়গায় এখানে 6 বসাবো আমরা। তো 6 × 12 থেকে 4 বার দিলে 8 সমকোণ, বা 8 × 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ মানে 90 ডিগ্রি আপনারা জানেন। তো 8 9 72 720 ডিগ্রি। সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল 3√3/2a²। জ্ঞানমূলক প্রশ্ন, একদম মুখস্থ ডাইরেক্ট আপনাকে লিখতে হবে। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 হলে বাহুর দৈর্ঘ্য কত? তো আমরা সূত্রটা জানি 3√3/2a²। তো এইটার সমান হলো আমাদের 60√3, যেহেতু আমাদের ক্ষেত্রফলটা দেয়া আছে। তো এখন দেখুন √3 কাটা গেল, থাকলো হলো এখানে 3a² সমান হচ্ছে হলো 60 × 120, অর্থাৎ a² সমান হলো 40, অর্থাৎ a সমান হলো 2√10। এখানে যদি 40কে আপনারা যদি একটু দেখেন তাহলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন জিনিসটা, কারণ এটা হচ্ছে হলো 4 × 10, এটার উপরে হোল রুট। তো 4-এর হোল রুট ইন্টু 10-এর হোল রুট। তো 4-এর হোল রুট মানে 2√10, এইভাবে কিন্তু 2√10 চলে আসছে। এখন তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 2√10 বর্গ সেন্টিমিটার, না অ্যাকচুয়ালি হবে শুধু সেন্টিমিটার, যেহেতু বাহুর দৈর্ঘ্য তখন কিন্তু সেন্টিমিটার আনতে হবে। ওকে ফাইন। নেক্সট আমরা যাচ্ছি সুষম একটি অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? অবশ্যই আমরা এখানে কিন্তু বলা নেই, বাট আমরা এখানে সুষম ধরে নেব, বিকজ সুষম ছাড়া কিন্তু আসলে তাহলে কিন্তু আপনার বাকি বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকতে, এবং সেটা সূত্র কিন্তু আমরা এখনো পড়িনি। তো দেখুন সুষম অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র 2 × 1 + √3a²। তো এখন এর জায়গায় আমাদের কত? বাহুর দৈর্ঘ্য 10। তো 10 বসালাম,
বসানোর পর 10⁻100 তার 100 দুগুণে 200 1 প্লাস √2 বর্গ সেন্টিমিটার। ইচ্ছে করলে পয়েন্টও আনতে পারেন, পয়েন্টেও কিন্তু আমরা ভ্যালুটা দেখছিলাম একটু আগে। সুষম অষ্টভুজের পরিসীমা 96 হলে ক্ষেত্রফল কত? পরিসীমা মানে আমরা জানি যে সবগুলো বাহুর যে যোগফল সেটা, তো পরিসীমা যেহেতু 96 এবং এটা যেহেতু অষ্টভুজ, তার মানে 8 দিয়ে ভাগ করতে হবে। 96কে 8 দ্বারা ভাগ করলে কত হচ্ছে আমার 12 আসতেছে, তার মানে একটা বাহুর দৈর্ঘ্য কত 12। এখন তাহলে অষ্টভুজের ক্ষেত্রফল এই যে সূত্র, এই সূত্রটাই অ্যাপ্লাই করব, 2 × 1 প্লাস √2 × a স্কোয়ার। তো এর জায়গায় এখানে আমরা কত বসাবো 12, এই দেখুন 12 স্কোয়ার হলো ইন্টু 1 প্লাস √2, ক্যালকুলেশন করে আসলো 695.29 বর্গ সেন্টিমিটার। নেক্সটে যাই, সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য আছে 10√3, তাহলে এর ক্ষেত্রফল কত? তো এটা কিন্তু খুবই ইজি, 3√3/2 a স্কোয়ার, এখানে জাস্ট এর জায়গায় আমি 10√3 বসাবো, বসানোর পরে এটা দেখুন খুব ইজিলি আমরা পাচ্ছি 450√3 বর্গ সেন্টিমিটার। নেক্সট হলো সমান সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ বর্গক্ষেত্র এবং সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? সেটা হলো এইটা, একটা সমবাহু ত্রিভুজ বর্গক্ষেত্র এবং সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত। এটা কিন্তু একটু পরে আপনারা এইটারই সংক্ষিপ্ত প্রশ্নের ভার্সনটা আপনারা দেখবেন, সেখানে আপনারা বুঝতে পারবেন যে এটা কেমন করে আসলো। বাট এইরকম যদি আপনাকে ডাইরেক্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেয়, তাহলে সেক্ষেত্রে তো আপনার ম্যাথ করার দরকার নেই, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিবেন। ওকে, নেক্সট হলো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 6√3 হলে পরিসীমা কত? তো ক্ষেত্রফলটাকে আমরা জানি যে এই যে এ যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে এই যে 3√3/2 a স্কোয়ার, এটা হলো আমাদের যে সূত্রটা সেটা। তো এই ক্ষেত্রফলের সূত্র, এখানে √3 কাটা গেল, 6 × 12/3 মানে 4, অর্থাৎ a ইকুয়াল হচ্ছে হলো 2 আর কি। তো a ইকুয়াল যদি 2 হয়, এখন পরিসীমা কত হবে 6a, যেহেতু 6টা বাহু সমান, পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। তো দেখুন 6a সমান হলো 6 × এই যে এর বাহু ছিল 2, তাহলে 6 × 12 মিটার, এটা হলো আমার পরিসীমা। তো এখন সুষম অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র কি? 2 × 1 প্লাস √3 বাহু স্কোয়ার বর্গ একক। নেক্সট হলো সুষম ষড়ভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ এখানে দেয়া নেই, এটা হবে আর, যদি হয় তাহলে হবে ক্ষেত্রফল কত? তো সেই ক্ষেত্রে দেখুন 2√3 r স্কোয়ার বর্গ একক, সূত্রটা একটু মনে রাখতে হবে যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল যখন অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন কিন্তু হবে 2√3 r স্কোয়ার বর্গ একক, যেখানে আর হবে আপনার অন্তবৃত্তের ব্যাসার্ধ। সুষম অষ্টভুজের বাহু দৈর্ঘ্য a একক হলে ক্ষেত্রফল আসন্ন 2 দশমিক স্থান পর্যন্ত। এটা কিন্তু আমরা দেখে আসছি যে এই যে এটাকে, এর মধ্যে এই পার্টটুকুকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ইউজ করলে কিন্তু এই যে 4.83 2 দশমিক স্থান পর্যন্ত নেওয়া হয়েছে, এজন্য 2 দশমিক, পয়েন্টের পর 2 ঘর নেওয়া হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, দ্বাদশ ভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তো দ্বাদশ ভুজের ক্ষেত্রফল হলো আমরা জানি 3 × 2 প্লাস √3 a স্কোয়ার। তারপরে এখন এর জায়গায় 10 বসাবো আমরা, এরপরে বাকিটা তো আপনারা বুঝতেই পারতেছেন, ক্যালকুলেশন 10×100 3×300 ক্যালকুলেটরে বসালেই আপনারা কিন্তু অ্যান্সার পেয়ে গেলেন। সুষম ষড়ভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এই যে দেখুন সূত্র 3√3/2 r স্কোয়ার, যেখানে বড় হাতের 8টা হলো আমার পরিবৃত্তের ব্যাসার্ধ 5, তারপরে আমরা ভিতরে এখন ক্যালকুলেশনের মাধ্যমে যেটা পেলাম সেটাই আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের পার্ট অলরেডি শেষ করে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের পার্টে চলে আসছি। তো প্রথম প্রশ্ন হলো, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 হলে সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। উদাহরণে এই টাইপের একটা প্রশ্ন দেখছিলেন যেখানে অষ্টভুজ দেওয়া ছিল, ষড়ভুজ বের করতে বলছিল, এখানে ষড়ভুজ দেওয়া আছে, অষ্টভুজ বের করতে হবে। তো যাই হোক, আমরা সুষম ষড়ভুজ যেহেতু, সেটার ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি 3√3/2 a স্কোয়ার, যেখানে বাহু দৈর্ঘ্য হবে a এবং সেটা সমান হলো 60√3 বর্গ, যেহেতু এখানে অ্যান্সার দেওয়া যেটা দেওয়া আছে। তো এর আগে আপনারা বলতে পারেন যে দেয়া আছে এত, এটা কিন্তু লিখতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার খাতার রিপ্রেজেন্টটা আরো সুন্দর হবে। যত আপনি খাতার রিপ্রেজেন্টটা সুন্দর করে করতে পারবেন, তত কিন্তু আপনার মার্কস পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। তো এখন দেখুন এই √3 বাদ গেল, তাহলে আমাদের থাকলো হলো 2 × এই যে 60 × 120, 3 দিয়ে 120কে ভাগ করলে হলো 40কে আমরা কিন্তু 2√10 বানিয়ে ফেলতে পারি, তার মানে 6.32। 2√10 দরকার নেই, আপনি ক্যালকুলেটরে বসালে কিন্তু ডাইরেক্ট এই মানটা পেয়ে যাবেন। তো এখন অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের কি জানি, 2 × 1 প্লাস √3 a স্কোয়ার, যেখানে বাহুর দৈর্ঘ্য আমরা এটাকে ধরে নিলাম 6.32। তো এখন এই যে এখানে জাস্ট ভ্যালুটা বসালাম, ক্যালকুলেশন করার পরে আপনারা কিন্তু অ্যান্সারটা খুব ইজিলি বের করে ফেলতে পারলেন। নেক্সট প্রশ্ন, বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য 36 মিটার, সামনে সুষম ষড়ভুজের 3 বাহুর আকারে বারান্দা দেওয়া হলে বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করো। এটাও কিন্তু আপনারা এক্সাম্পলের মধ্যে এরকম প্রশ্ন একটা দেখেছিলেন যে ঘরের বাহুর দৈর্ঘ্য 36 মিটার, সুষম ষড়ভুজের 3 বাহুর আকারে, যেখানে এই যে 3 বাহুর আকারে দেওয়া হলো, এবং এই যে আপনার এইটা হলো আপনার বর্গাকার ঘর যেটা, সেইটা সামনে আমাদের এই যেখানে ঘর দেওয়া হয়েছে। তো এখন তাহলে আমাদের বর্গাকার ঘরের দৈর্ঘ্য এবি সমান 36 মিটার। তো এখন সামনে সুষম বাহু, এই যে এইটা আপনার কোথায় এবি, এই যে এটা হলো আমাদের বর্গাকার ঘরের যে দৈর্ঘ্যটা সেটা। তো এখন দেখুন সুষম ষড়ভুজের 3 বাহু আকারে বারান্দা হলো এ বি সি ডি এইটা। তো এখন দেখুন এইখানে এডি সিডি এবং বিসি সবগুলো, এই যে দেখুন এডি বা আপনি ধরেন যে সিডি বা ধরেন যে বিসি, এগুলো সবগুলোই কিন্তু আমাদের সমান, যেটা এ মিটার আমরা ধরে নিলাম, এবং মধ্যবিন্দু হলো এইটার মধ্যবিন্দু ই ধরলাম। ধরলে এখন আমরা ডি
এবং সি যোগ করলাম, করার পরে আমরা দেখি যে এই সমান বি সমান এ মিটার, এ ই এবং এদিকে আছে হলো বি, এই দুইটা মানে এ মিটার, যেহেতু এটা পুরোটা এটাও এ মিটার এটাও এ মিটারের জন্য। তো এখন এই ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ এডি যেটা আমরা দেখতেছি এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো এটা যদি একটা এডি সমবাহু ত্রিভুজ হয় যেখানে এবি সমান 2a, এবি সমান যদি 2a হয় এবং সেটার মান আমরা জানি যে 36 মিটার যদি হয়, তাহলে এইটার ভ্যালু কত হবে, 36-এর অর্ধেক অর্থাৎ 18 মিটার। তো 18 মিটার যদি হয়, এখন আমরা বারান্দার ক্ষেত্রফল হলো 18 মিটার, যে বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজ আছে এই ষড়ভুজের ক্ষেত্রফলের অর্ধেক, তাই না? এই যে এইখানে যে ষড়ভুজটা যেটা আছে সেটার ক্ষেত্রফলের অর্ধেকটা হবে আমার এই বারান্দার যে ক্ষেত্রফলটা সেটা। এই যে দেখুন এটা একটু, আচ্ছা আমি জিনিসটা আর একটু দেখাই যে এরকম তো আমাদের সুষম ষড়ভুজটা হলো এরকম, এই সুষম ষড়ভুজ যেটা আছে সেটার ক্ষেত্রফলের অর্ধেক, আপনারা দেখে বুঝতেই পারতেছেন ছবিটা থেকে। তাহলে এখন সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আমরা জানি 3√3/2a², সেটার অর্ধেক, এর জন্য হাফ দ্বারা বা 2 দ্বারা গুণ করছি বা 2 দ্বারা ভাগ করছি, করার পরে এর ভ্যালু এখানে কত 18। তাহলে এখন দেখুন 2 × 4 18টা আমরা বসালাম, বসানোর পরে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে 420.89 বর্গমিটার আমরা বারান্দার ক্ষেত্রফল পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন, একটি বর্গক্ষেত্র এবং সুষম ষড়ভুজের প্রত্যেকটির পরিসীমা যদি 300 সেন্টিমিটার হয় তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখুন 300 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্র তার মানে 4 বাহু সমান, তার মানে কি 300/4 একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। ওই যে বাহুটার দৈর্ঘ্য আমরা পাবো সেটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। আবার দেখুন সুষম ষড়ভুজের ক্ষেত্রে আমাদের হলো একটা বাহু 300, পরিসীমা 300, তাহলে 6 বাহুর দৈর্ঘ্যের যোগফল হলে 300, তার মানে 6 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু পাচ্ছি 50। তো এই 50কে আমরা এখন ষড়ভুজের যে ক্ষেত্রফলের সূত্র 3√3/a² যে সূত্রটা আমরা দেখছি বাই 2a² যেটা ওইটা অ্যাপ্লাই করবো, তাহলে কিন্তু সুষম ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে দেখুন 4 দ্বারা ভাগ করে আসলো 75, এখন ওই 75কে স্কোয়ার করলে কিন্তু আমরা ইজিলি বর্গের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আবার ষড়ভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে 6 দিয়ে ভাগ করবো, আগে পরিসীমা যেহেতু আছে 300, 6 দিয়ে 300কে ভাগ করে 50, 3√3/a² আমরা জানি ক্ষেত্রফল, সেখানে এর জায়গায় আমি এই 50টা বসাবো, বসালে আমরা কিন্তু ষড়ভুজের ক্ষেত্রফলটাও পেয়ে গেলাম। ওকে ফাইন, আশা করি আপনারা বুঝতে পারতেছেন, যদিও একটু ফাস্ট হচ্ছে তারপরেও আশা করি আপনারা বুঝতে পারবেন, বিকজ এগুলো খুবই ইজি প্রশ্ন। এখন আপনাদের জন্য এখানে কিছু সেলফ প্র্যাকটিস ম্যাথ দেখতেছেন আপনারা, তো এগুলো অবশ্যই আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। এবং সূত্র আমি এখানে যেটা বললাম যে এই চ্যাপ্টারের আপনি যা সূত্রগুলো একটু ভালো করে জানবেন তাহলে কিন্তু আপনার 80% অঙ্ক আপনি কিন্তু নিজেই করে ফেলতে পারবেন। তো এখন দেখুন রচনামূলক প্রশ্নটা সেগমেন্টে আমরা আসছি। প্রথম প্রশ্ন, সুষম ষড়ভুজাকার মাঠের প্রতি বাহুর দৈর্ঘ্য 40 মিটার, তার মানে এই যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে কত করে 40 করে, আমরা এই যে 40 সবগুলো 40 করে, ভিতরে সব দিকে সীমানা ঘেঁষে 4 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করা হলো। তার মানে এই রাস্তাটা যেটা আছে এইটা যে চওড়াটা সেটা হলো আমার কত 4 মিটার, প্রতি বর্গমিটার 150 টাকা হিসেবে এই রাস্তাটা মেরামত করতে কত খরচ হবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, পুরো ক্ষেত্রফলটা আমরা বের করব, সেখান থেকে এই ভিতরকার ক্ষেত্রফলটা মাইনাস করলে কিন্তু আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তারপরে সেটা আমরা প্রতি বর্গমিটার 150 দিয়ে গুণ করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তো দেখুন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 40, তাহলে আমরা মাঠের ক্ষেত্রফল কিন্তু পুরো মাঠের ক্ষেত্রফলটা 3√3/a² দিয়ে খুব ইজিলি বের করে ফেলতে পারলাম। তো এই যে ক্ষেত্রফল পেলাম, এখন আবার দেখুন এবি যেটা আছে এবি এর উপরে আমরা ওই এবং সিডি লম্ব আঁকতেছি, এই যে ও ই এবং এদিকে আছে সিডি লম্ব আঁকলাম, আঁকার পরে ত্রিভুজ ও এ বি যেটা দেখতেছেন, ত্রিভুজ ও এ বি কোনটা দেখতেছেন আপনারা, ত্রিভুজ ও এ বি, এখানে এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ আপনারা দেখতে পাচ্ছেন। তো সমবাহু ত্রিভুজ যেহেতু সেটার ক্ষেত্রফল আমরা জানি যে √3/2, এটা হলো আপনার মধ্যমার যে দৈর্ঘ্যটা সেটা। তো মধ্যমার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম ও ই যেটা, এই যে ও ই সেটা হলো আমাদের 3√3/2a, তো এর ভ্যালু আমরা 40, তার জাস্ট এখানে কত হলো 20, তার মানে 20√3 অর্থাৎ 34.64, অর্থাৎ এইটা যেটা সেটা আমাদের পাচ্ছি 34.64। এর মধ্যে রাস্তার প্রস্থ আছে 4 মিটার, তার মানে এই পার্টটুকু হলো 4 মিটার, তার মানে 34.64 এর মধ্যে এই 4 মিটার বাদ দিলে বাকিটা থাকলো 30.64, অর্থাৎ এইটা হলো 30.64 মিটার আমরা পাচ্ছি। তো যদি তাই হয় এখন তাহলে রাস্তা বাদে ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য আমরা x মিটার ধরে নিলাম, অর্থাৎ এই যে এইটা যেটা এইটা ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য আমরা x ধরে নিলাম। এখন এখানে কি হবে, এইটা হলো মধ্যমা, তো এই যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ সেইটার মধ্যমা, এটা মধ্যমা সূত্র আমরা জানি √3/2x সমান এটা পাচ্ছি। তো পাইলে এখন এইটার ভ্যালু কত আমরা একটু আগে বের করছি, এটার ভ্যালু হলো 30.64। তো এটার ভ্যালু যদি 30.64 হয়, এখানে x এর ভ্যালুটা আমরা জাস্ট দেখুন ক্যালকুলেশনের মাধ্যমে, এই যে দেখুন জাস্ট পক্ষান্তর করা হয়েছে, 2 দ্বারা এখানে উপরে চলে আসছে, √3টা নিচে চলে আসছে, অ্যান্সার x এর ভ্যালু অর্থাৎ এই যে
এই ভ্যালুটা চলে আসছে। তো এই ভ্যালুটা যদি চলে আসে এখন তাহলে আমরা কিন্তু রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল অর্থাৎ এই ভিতরকার ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো কীভাবে, √3/2 ইন্টু এ স্কোয়ার দিয়ে, যেখানে এই যে এই এক্স স্কোয়ার দিয়ে, যেখানে এইটা হলো আমাদের এক্সের ভ্যালু। এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, করার পরে আমরা কিন্তু রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বের করলাম। এখন যদি আমি টোটাল ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের বাইরের এই যে চওড়া রাস্তাটা এটার ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলতে পারলাম। এবং সেইখানে 150 টাকা দিয়ে যদি 1 বর্গমিটার হয় তাহলে এই 904.79 বর্গমিটারকে সেটা দিয়ে যদি গুণ করি আমরা কিন্তু টোটাল খরচটা পেয়ে যাচ্ছি। অনেক বড় একটা খরচ, বড় অঙ্কের একটা অ্যামাউন্টের খরচ এখানে আমরা দেখতেছি। তো আপনারা যদি লিখতে থাকেন আমার সাথে তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের জন্য কিছুক্ষণ টাইম দিলাম, আপনারা এখন এই যে পরিষ্কার করে দিলাম, আপনারা এখানে সুন্দরভাবে লিখবেন। আমি আবার আপনাদের বলতেছি আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে ম্যাথমেটিক্স ক্লাস করার সময় বসবেন, শুধু শুয়ে বসে করলে হবে না, এটা একটু আপনাকে ধৈর্য ধরে খাতাপত্র নিয়ে বসতে হবে, তাহলে আপনি ফুল 100% আউটপুট পাবেন, নয়তো কিন্তু আপনি 100% পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি 50% 60%-এর বেশি আপনি আউটপুট আপনার পেতে পারবেন না যদি আপনি খাতা কলম না নিয়ে বসেন। তো এখন একটা বর্গাকারের ঘরের বাহুর দৈর্ঘ্য আছে 50 মিটার, এক পাশে সুষম অষ্টভুজের 3 বাহুর আকৃতির বারান্দা তৈরি করলে, আগের বার ছিল সুষম ষড়ভুজের, এবার সুষম অষ্টভুজ আকৃতির করতে বলছে। তো এই ক্ষেত্রে দেখুন বর্গাকার ঘরের বাহু এবি সমান 50 মিটার, এই যে যেটা দেয়া আছে, এবং অষ্টভুজের সন্নিহিত 3 বাহু দ্বারা বারান্দা ABCD আমরা দেখতে পাচ্ছি। যদি তাই হয় অষ্টভুজের বাহু AD যেটা, এই যে এটা হলো আমার অষ্টভুজের বাহু, কারণ এই যে দেখুন এইভাবে কিন্তু আমাদের অষ্টভুজটা হবে আর কি। তো তাহলে AE স্কোয়ার যোগ DE স্কোয়ার সমান AD স্কোয়ার হবে এই যে সমকোণী ত্রিভুজটা থেকে। তো এই ক্ষেত্রে দেখুন AE আর এইদিকে আছে হলো DE আর AE কিন্তু সেম, যদি সেম হয় কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ, না সমবাহু না এটা, এবং এটা সেম আর কি। তো সেম হলে তাহলে দেখুন আমরা কিন্তু বলতে পারতেছি 2AE স্কোয়ার সমান AD কে আমরা কিন্তু A ধরছিলাম A স্কোয়ার, অর্থাৎ AE স্কোয়ার সমান A স্কোয়ার/2। যদি তাই হয় তাহলে এই সমান A/√2 অর্থাৎ BF কোনটা, BF হলো এই যে এইটা কিন্তু সেম। তাহলে এখন পরবর্তীতে আমরা তিনটা যদি যোগ করি, এই যোগ EF যোগ BEF সমান পুরোটা মিলে কিন্তু আমার এই পুরো AB দৈর্ঘ্যটা হচ্ছে। তো হওয়ার পরে এখানে দেখুন এইটা হলো আমাদের AE যেটা, এবং এইটা হলো আমাদের BF যেটা, এই দুইটা হলো আমাদের A/√2, এবং EF যেটা সেটা হলো আমাদের A। ঠিক আছে, আমরা একটু আগে যদি বের করলাম যে A/√2টা, তাই না? একটু আগে যদি আপনাদের কনফিউশন থেকে একটু আগে রিউইন্ড করে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখন দেখুন সবগুলো আমি যোগ করে ফেললাম, যোগ করার পরে দেখুন এইখানে এই দুইটা যোগ করলাম, এই দুইটা A/√2 যোগ করার পরে এরকম আসলো। আসার পরে আমরা এখন যদি এই দুইটা থেকে এখন A যদি কমন নেই, কমন নেওয়ার পরে আমরা পাচ্ছি A × √2 + 1 সমান 50। এখন √2 + 1 গুণ আছে, ভাগ করে ফেললাম, ভাগ করার পরে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম। তো এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি হয়ে যাবে। এর ভ্যালুটা কিন্তু আমাদের AD এর ভ্যালু, এই যে এইটার ভ্যালু যেটা, বা এটার ভ্যালু, এই যে এটার ভ্যালু যেটা, এগুলো কিন্তু সেম আর কি, বা DC এর ভ্যালু এটাও কিন্তু সেম, বা এটার ভ্যালু সেম। তো এটা যদি হয় তাহলে এখন A/√2 সমান হবে হলো DEটা কিন্তু এই যে দেখুন এই ত্রিভুজের মধ্যে এটা এটা এই দুইটার মধ্যে যদি এটা মধ্যমা হয় বা লম্ব হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু A/√2 দ্বারা আমরা এইটা দৈর্ঘ্য পেয়ে গেলাম, এটা এই সূত্রটা দ্বারা। তো ঠিক আছে, ডি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 14.64। যদি তাই হয় এখন ট্রাপিজিয়াম আকৃতির বারান্দায় ABCD এর ক্ষেত্রফল, এটা কিন্তু আমরা দেখতেছি একটা ট্রাপিজিয়াম হয়ে গেল, তাই না? ট্রাপিজিয়াম কাকে বলে বলুন তো? ট্রাপিজিয়াম বলে দুইটা সমান্তরাল বাহু যদি হয়, অর্থাৎ এক জোড়া সমান্তরাল বাহু, তাকে কিন্তু ট্রাপিজিয়াম বলে। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আপনারা আগের চ্যাপ্টারগুলোতে দেখে এসেছেন যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের যোগফল ইন্টু উচ্চতা। তো এখানে AB এবং DC আমরা তাহলে যোগ করলাম, সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা D দ্বারা গুণ করলাম, ইন্টু সামনে হাফ দিয়ে আসলাম। এখন ভ্যালুগুলো সব আমরা জানি, জাস্ট ক্যালকুলেশন করবেন, করার পরে কিন্তু আপনি বারান্দার ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। তো নেক্সট প্রশ্ন, একটি বর্গের ক্ষেত্রফল আছে 72 বর্গমিটার, ওই বর্গের অন্তর্লিখিত অষ্টভুজের ক্ষেত্রফল কত? এই যে বর্গ যেটা, বর্গের ভিতর আমরা একটা অষ্টভুজ দেখতে পাচ্ছি, এই অষ্টভুজের ক্ষেত্রফলটা কত সেটা আমাদের বের করতে হবে, যেখানে বর্গের ক্ষেত্রফল 72। তো বর্গের ক্ষেত্রফল যদি 72 হয়, আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এখানে A ধরি, এই যে এগুলো যদি সবগুলোকে আমরা A ধরলাম, তাই না? A করে ধরলাম অষ্টভুজের বাহুগুলো। তো এখন বর্গের বাহু কি হবে? বর্গের বাহু আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, তার মানে আমরা এক বাহুর দৈর্ঘ্য সমান হবে কি ক্ষেত্রফলের উপর হোল রুট। তো করে আমরা কিন্তু এক বাহুর দৈর্ঘ্য বর্গের পেয়ে গেলাম, অর্থাৎ এই পুরো বাহুটার দৈর্ঘ্য কত? 8.48। এখন সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ ANE, এই কোণাটা আমরা চিন্তা করি, এই যে ANE, এই কোণাটার কথা আমরা চিন্তা করলে এখানে আমরা পাচ্ছি AN স্কোয়ার যোগ AE স্কোয়ার সমান আমরা পাচ্ছি NE স্কোয়ার, যেখানে NE স্কোয়ারটা কি A, তাহলে দেখুন এই যে A স্কোয়ার হয়ে গেল। হওয়ার পরে এখন এই যে AE স্কোয়ার আর AN স্কোয়ার দুইটাই সমান, তো দুইটাকে আমরা সমান ধরলে তাহলে কিন্তু এই যে দেখুন দুইটাই সমান আমরা ধরলাম, ধরে এই সমান আমরা পাচ্ছি হলো A/√2।
যদি তাই হয় তাহলে আমরা এখন এই যোগ এফ প্লাস এফ পি সমান এবি, আগের ম্যাথটার মতোই কিন্তু দেখতেছেন আপনারা, এই যোগ এফ যোগ এফ পি সবগুলো মিলে কিন্তু আমরা পাচ্ছি এ বি এর দৈর্ঘ্য, যেখানে এটা হলো আপনার a/√2 এবং এইটা হলো আপনার এ, কারণ এটা হলো এই যে দেখুন অষ্টভুজের বাহু দৈর্ঘ্যের ভিতরে একটা পড়ে। তো এরপরে আমরা কি করলাম, জাস্ট যোগ করে ফেললাম এই দুইটা, তারপরে এই দুইটার মধ্যে আমরা এ এখন কমন নিব, কমন নেওয়ার পরে তারপরে এই 2/√2 কে আমরা এখানে ভাগ করে দিব, ভাগ করার পরে সেখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম। তো এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই, এখন অষ্টভুজের এক বাহু দৈর্ঘ্য আমরা পেলে ক্ষেত্রফল কিন্তু এই সূত্রটাই খুব ইজিলি বের করতে পারি, 2 × 1 + √3 × a²। তো এখন এর জায়গায় আমি জাস্ট ভ্যালুটা বসালাম, বসানোর পর যেটা আসলো সেটাই কিন্তু আমাদের অষ্টভুজের ক্ষেত্রফল। তো আশা করি আপনারা ম্যাথগুলো বুঝতে পারতেছেন। আপনাদের যদি নোট করতে থাকেন তাহলে আমি একটু পজ করে নিলাম, আপনারা আবার ম্যাথটা তুলে ফেলেন। তাহলে এই প্রশ্নটা আমরা দেখি, একটি সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো আমাদের কত, 3 করে হচ্ছে এই বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক রেখা, এই যে মধ্যবিন্দু যেগুলো সেগুলো সংযোজক রেখা নিয়ে আরেকটি উৎপন্ন ষড়ভুজ তৈরি হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ষড়ভুজ, এইটার ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো যদি তাই হয় তাহলে প্রথমে বড় ষড়ভুজের বাহু দৈর্ঘ্য আমরা দেখতেছি 3 মিটার করে, তো সেটা আমরা লিখলাম, লেখার পরে এর অন্তবৃত্তের ব্যাসার্ধ কি হবে, √3/2a, এর ভ্যালু আমরা জানি 3, তো ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিন্তু এর ভ্যালুটা অর্থাৎ অন্তবৃত্ত যেটা সেটার ব্যাসার্ধটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এই যে দেখুন অন্তবৃত্ত মানে এটার ভিতর যদি আমরা একটা বৃত্ত আঁকি তাহলে সেইটার যে ব্যাসার্ধটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে এখন আমরা কি বলতে পারি যে প্রথম বা বড় যে সুষম ষড়ভুজটা সেটার মধ্যবিন্দু সংযোজক রেখা দ্বারা উৎপন্ন দ্বিতীয় সুষম ষড়ভুজটার পরিবৃত্তের ব্যাসার্ধটা কিন্তু আমাদের হবে সেইটাই। তার মানে এইটার ভিতরে আমি অন্তবৃত্তর যে ব্যাসার্ধটা পাবো, সেই ব্যাসার্ধটা যেটা পাবো, এই যে দেখুন ব্যাসার্ধগুলো যেগুলো আমরা পাচ্ছি সেই ব্যাসার্ধটা কিন্তু আমাদের এইটার, এই যে দেখুন এইটার ভিতরে যে ষড়ভুজটা আঁকতেছি এইটার পরিবৃত্ত হয়ে যাচ্ছে এটা, তাই না? মানে এই বড় ষড়ভুজের মধ্যে যেটা অন্তবৃত্ত, ছোট ষড়ভুজের ক্ষেত্রে সেটা আবার পরিবৃত্ত। তো এখন অন্তভুজের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি, এখন আমরা এটা পরিবৃত্তের ব্যাসার্ধ যদি পেয়ে যাই তাহলে এখন আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো, ক্ষেত্রফলই বের করে ফেলতে পারবো ইনফ্যাক্ট। তো 3√3/2 r², বড় হাতের r² এটা দিয়ে। তো দেখুন অন্তবৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে কিন্তু আমরা √3/2a আমরা ফলো করছি, এবং ষড়ভুজের যখন আমরা আমাদের পরিবৃত্ত ব্যাসার্ধ দেওয়া থাকে তখন কিন্তু আমরা 3√3/2 r² আমরা ইউজ করছি। তো এই যে সূত্রগুলো দেখুন দুইটার মধ্যে কিন্তু মিল আছে অনেকটা, তো এই যে মিলগুলো একটু খেয়াল করে করবেন। এখানে কিন্তু এই চ্যাপ্টারের একটাই সমস্যা যে এই আপনার সূত্রগুলো কিন্তু একটা আরেকটার সাথে প্যাচ লাগার একটা সম্ভাবনা আছে, একই টাইপের সূত্র সবগুলো। তো একটু খেয়াল করে করবেন, কোথায় কোন সূত্রটা আপনি অ্যাপ্লাই করতেছেন একটু চেক করে নেবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো এখন আমরা আরেক জায়গায় এই যে আরটা বের করে ফেলছি সেটা বের করলাম, যেটা মানটা বসাইলাম, তাহলে কিন্তু আমরা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল ভিতরে যেটা আছে সেটা পেয়ে গেলাম। তো আমাদের সেটাই চাইছিল, অ্যান্সার হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ বর্গক্ষেত্র এবং সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করো। এটা কিন্তু আমি আপনাদের ওই যে অতি সংক্ষিপ্তের মধ্যে এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু ডাইরেক্ট এক লাইনে ছিল, এখন যেহেতু এটা রচনামূলক প্রশ্ন তো এখানে আপনারা পুরো ম্যাথটা প্রসেসটা দেখতে পারবেন। তো দেখুন সমবাহু ত্রিভুজ বর্গক্ষেত্র এবং সুষম ষড়ভুজের প্রত্যেকটির পরিসীমা হবে কি 12a আমরা ধরে নিলাম, ঠিক আছে? কারণ সমবাহুর ক্ষেত্রে 3টা বাহু, কেন 12 ধরলাম বলুন তো? সমবাহুতে 3টা বাহু, বর্গক্ষেত্র মানে চতুর্ভুজ মানে 4 বাহু, ষড়ভুজ মানে 6 বাহু। তো 3, 4 এবং 6 এই তিনটা যদি আপনারা লসাগু বের করেন তাহলে দেখুন 3 দিয়ে 3 একে 3, 4, 3 দুগুণে 6, 2 দিয়ে 1, 2, 1, তার মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আপনারা জানেন যে লসাগু বের করার সিস্টেমটা, তাহলে দেখুন 12, এই জন্য কিন্তু আমরা 12a ধরছি। আপনারা ইচ্ছা করলে শুধু x ধরতে পারতেন, বাট সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভগ্নাংশ চলে আসতো, বাট আমি এখানে যেহেতু 12a ধরছি আমার এখানে কিন্তু ভগ্নাংশটা আর আসবে না, ঠিক আছে? এটা একটা সুবিধা হবে, কারণ কি দেখুন এখন আমরা এই যে যখন আমরা সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য বের করবো তখন এই 12কে আমরা 3 দ্বারা ভাগ করবো, 3, 4, 12 মানে 4a, দেখুন ভগ্নাংশ আসেনি। বাট আপনি যদি শুধু x ধরতেন তাহলে সেক্ষেত্রে, বা শুধু a ধরতেন তাহলে কিন্তু a/3 চলে আসতো না, a/4 চলে আসতো, যখন 3 চলে আসতো আর কি ইয়ার ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে। তো এটা একটু আমরা ভগ্নাংশটাকে এড়ানোর জন্য আমরা একটা ট্রিক ইউজ করছি এটা। তো এই ট্রিকগুলো একটু মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনাদের একটা ম্যাথ বিভিন্নভাবে করা যেতে পারে। তো বিভিন্ন ভাবের মধ্যে আপনাকে চেষ্টা করতে হবে সহজভাবে কোনটা দ্বারা আপনারা করতে পারবেন, সহজে কম সময়ে বাট ইফেক্টিভলি, এটাকে বলে এফিসিয়েন্টলি কাজ করা, এফিসিয়েন্টলি কাজ করা, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, এখন তাহলে আমরা সমবাহু ত্রিভুজ পেলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেহেতু 4টা বাহু, তো 4 দ্বারা ভাগ করা হয়েছে মানে 3a, এবং ষড়ভুজের ক্ষেত্রে আমরা 6 দ্বারা ভাগ করলাম যেহেতু 6টা বাহু, হলো 2a। তাহলে এখন আমাদের কিন্তু দৈর্ঘ্য পেয়ে গেলাম, এখন ক্ষেত্রফল আমরা ইজিলি বের করতে পারবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × a²,
তাহলে সেটা কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি। বর্গের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার, এবং ষড়ভুজের ক্ষেত্রফল আমরা জানি 3√3a স্কোয়ার। জাস্ট আমরা ভ্যালুগুলো এখানে বসাই দিলাম। বর্গের ক্ষেত্রে সেটা ছিল 3a, ষড়ভুজের ক্ষেত্রে 2a, একটু আগে তো আপনারা দেখলেন যে বাহুগুলো সেগুলো। এখন আমরা অনুপাত হিসেবে এটাকে লিখি, যেহেতু অনুপাত নির্ণয় করতে বলছে। তো অনুপাত আকারে লিখলে এই যে ত্রিভুজেরটা, এই যে চতুর্ভুজেরটা, এবং এই যে আপনার ষড়ভুজেরটা, ঠিক আছে। তো লিখলাম, লেখার পরে এখন দেখুন এগুলোর মধ্যে থেকে আপনারা কি কি কাটতে পারেন, সেটা আপনাকে কি করতে হবে, কাটাকাটি করতে হবে। করার পরে তাহলে কিন্তু এই দেখুন 4 4 16 এখানে হচ্ছে, এখানে 3 থেকে 9 হচ্ছে, এখানে 2 গুণে 4 হচ্ছে, এখানে দেখুন এটা 4 হচ্ছে, এখানে এরপরে আর কোথায় কি হচ্ছে, এইখানে হচ্ছে 2 হচ্ছে। তাহলে দেখুন এ স্কোয়ারগুলো সব জায়গা থেকে কাটা যাচ্ছে, থাকলো 4√3, 9, 6√3। তাহলে এখান থেকে আবার √3 গুলো যদি বাদ দেওয়া যায়, তাহলে এই 9কে আমরা লিখতে পারি 3 × 3, 3 × 3 মানে 3 × √3 × √3, তার মধ্যে একটা √3 বাদ গেল, যেহেতু সবগুলোর সাথে যাচ্ছে, তার মানে থাকলো 3√3। তাহলে দেখুন আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম 4 × 3√3 × 6, মানে ইন্টু না, ইস টু, 4:3√3 এখানে এই চিহ্নটাকে অনুপাত চিহ্ন বা ইংলিশে ইস টু চিহ্ন বলা হয়। তাহলে আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারলেন, খুবই ইজি ম্যাথ। তো এবং এটা, এই লাইনটা, লাস্টের লাইনটা একটু মনে রাখতে হবে, বিকজ আপনি অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখছেন যে এটা কিন্তু ডাইরেক্ট ছিল, যে ডাইরেক্ট অ্যান্সার, ওখানে অতি সংক্ষিপ্তটা আপনার এত বড় ম্যাথ করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাইরেক্ট অ্যান্সারটা দেওয়া লাগবে। তো আশা করি আপনারা আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে। এখন আপনাদের জন্য কিছু প্র্যাকটিসগুলো অবশ্যই আপনারা করবেন, এবং করে আমাদের গ্রুপে আপনারা পোস্ট দিয়ে দিবেন। আপনাদের অন্যান্য ফ্রেন্ডরা দেখে উপকৃত হবে, এবং আপনাদের কোনো মাইনর মিস্টেকস ওর মধ্যে থাকলে সেটা আমরা কারেকশন করে দিতে পারবো। তো এভাবে জ্ঞান, আপনি নিজের জ্ঞানটাকে যদি অন্যের মাঝে বিলিয়ে দেন, তাহলে কিন্তু আপনার নিজের জ্ঞান কমবে না, বরঞ্চ সেটা আরও বাড়বে, বিকশিত হবে, এবং আপনার দ্বারা অন্য একজন উপকৃত হবে। এটা কিন্তু আপনার একটা সওয়াবেরও কাজ হবে। তো এটা একটা হিউজ একটা ব্যাপার, যে আপনি একাধারে কিন্তু একটা সেবামূলক একটা কাজ করতেছেন। তো এই জন্য আপনারা কি করবেন, নিজে যেটা জানেন সেটা আরেকজনকে জানানোর চেষ্টা করবেন। এভাবে সবাই একত্র হয়ে আমরা কিন্তু দেশকে আরও সামনে অগ্রসর করে নিতে পারবো। সবাই যদি একতাবদ্ধ হয়ে একজন আরেকজনের মধ্যে জ্ঞানটাকে ছড়িয়ে দিই। তো যাই হোক, এখন আমরা ফাইনালি কিন্তু অতি সংক্ষিপ্ত এবং রচনামূলকের একটা শর্ট সাজেশন দিচ্ছি। শর্ট সাজেশন বললে এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে এখান থেকে ইম্পর্টেন্ট সব প্রশ্নই মোটামুটি কভার করা হয়েছে। আমার আশা, যে আমি বিশ্বাস করি যে এই প্রশ্নগুলো সবগুলো আপনারা যদি সলভ করেন বাসায়, তাহলে আশা করা যায় যে আপনাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রবলেম থাকবে না। এভাবে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আপনারা এরকম শর্ট সাজেশন পাবেন, যেটা আপনারা শুধুমাত্র সেমিস্টারের শুরুতে না, সেমিস্টারের শেষে ফাইনাল এক্সামের আগেও আপনারা কিন্তু এগুলো থেকেই ম্যাথগুলো পাবেন আশা করা যায়, যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় তাহলে। তো এই জন্য আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের পরে দেখবেন যে কোথাও কোনো প্রবলেম রয়েছে কিনা। প্রবলেম থাকলে আমাদের কিউ সেকশনে জানাবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, আমাদের ক্লাসগুলো অন্যদের মধ্যে শেয়ার করবেন, এবং আমাদের এই আপনাদের যে ডিপ্লোমা কারিকুলাম, এটার সাথে আপনাদের এসএসসি বা এইচএসসির কারিকুলামেরও অনেকটা মিল রয়েছে। তো আপনাদের অন্যান্য ফ্রেন্ডদেরকেও আপনারা এটা রিকমেন্ড করতে পারেন। এইভাবে আপনারা প্রচার প্রসার করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন। আসসালামু আলাইকুম।